বিজিএমই বলছে যে তাদের 30% অর্ডার নাই, 30% অর্ডার এফেক্ট হয়েছে। তাহলে 30% অর্ডার যদি সত্যিকার অর্থেই ডাইভার্ট হয়ে যায় তাহলে তো একটু ভয়াবহ বিপর্যয়। কিন্তু আমরা এর আগে দেখেছি যে অনেকবার অনেক হরতাল হয়েছে, কিন্তু খুব যে বেশি ইম্প্যাক্ট হয় তা কিন্তু না। মানে আমাদের গ্রোথের ফিগারগুলো যদি আপনি দেখেন না, ইম্প্যাক্ট অতটা হয় না। তো ওদের উচিত সত্যিকার অর্থে, আমি যেটা ফিল করি যে ওদের সমস্ত বিজনেস বডিগুলোকে নিয়ে, এবং ওরা তো অনেক সময় দেখা যায় যে এবিসিসে যে লোকগুলো থাকে তারা কিন্তু টপ বিজনেসম্যানও না, টপ যে ইন্ডাস্ট্রির মালিক, সমস্ত ইন্ডাস্ট্রির মালিককে নিয়ে এসে একটা কনভেনশন করে তখন তারা বলতে পারে দেখো দিস ইজ আওয়ার প্রপোজাল, এটা যদি না করো আমাদের ইকোনমি কিন্তু সমূহ বিপদের সম্মুখীন। কিন্তু আজকে এই বৈঠকে মনে হচ্ছিল যে যখন আসলে এর শেষ কোথায়, 1 মাস প্রায় হতে চললো, সবারই প্রশ্ন যে শেষ কোথায়, কবে সমাধান হবে, সেখানে তার মানে এটিও ফলপ্রসূ হবে এরকম মনে হচ্ছে আপনার? তারা বলছেন যে তারা দুই নেত্রীর সাথে দেখা করবেন। এর আগে তো বিজিএমই দুই নেত্রীর কাছে মেমোরান্ডাম তো দিয়ে আসলো, এবং বিজিএমই টু সাম এক্সটেন্ট এফবিসিসিআর থেকে কিন্তু মোর ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের বিজনেসের কনটেক্সটে। তো ওদেরটা তো সত্যিকার অর্থে সেরকম ফ্রুটফুল কিছু হয়নি, তো এটাও ফ্রুটফুল হবে কিনা আমার ডাউট আছে। আমরা একটু আব্দুল্লাহ ভাইয়ের কাছে আসি, শেষ কোথায়, কেমন আছেন খালেদা? যে একটি পত্রিকা শিরোনাম করেছেন, আপনারা গতকাল দেখা করেছেন তার সাথে, কেমন আছেন তিনি এবং এর শেষ কোথায় আপনাদের কাছে তার পক্ষ থেকে কোনো ইনফরমেশন আছে কিনা? ধন্যবাদ। আমি সেই জায়গাটাতে আপনার শেষ কোথায় সেখানে যাওয়ার আগে, এর আগে যে বিষয়টাতে আলোচনা হয়েছে সেখানে একটু আমি পার্টিসিপেট করতে চাই। সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, যথার্থভাবে হান্নান ভাই যে কথাটা বলেছেন যে পরশুদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে তারা আশ্বস্ত করছিলেন যে এসএসসি পরীক্ষা যথানিয়মে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিজিবি প্রধান বলেছেন প্রত্যেকটি কেন্দ্রের সামনে বিজিবি টহল দেবে। পুলিশ প্রধান বলেছেন আমার ছেলেও এবারে এসএসসি পরীক্ষার্থী, তারও আজকের দিনে পরীক্ষা দেওয়ার কথা। আমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে সেভাবেই আমরা বাচ্চাদের তৈরি করেছিলাম। কিন্তু মাত্র যেটা আপনি বললেন যে কয়েক ঘন্টা আগে এ ধরনের একটি সিদ্ধান্ত আসলো, তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় যে সরকার যে 2-1 দিন আগে যে বাগাড়ম্বর করেছে যে কোনো মূল্যে 15 লাখ শিক্ষার্থীকে পরীক্ষা নেবেন, দেশের অবস্থা স্বাভাবিক দেখানোর যে চেষ্টাটা করেছেন সেই চেষ্টাটা যথার্থ ছিল না, এবং সেটার অন্তরালে তাদের বর্তমান যে পরিস্থিতি, দেশের পরিস্থিতিটা যেটা মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন বাস্তবতা তা না। পাশাপাশি প্রধানমন্ত্রী আরেকটি কথাতে আমার একটু খটকা লেগেছে, তিনি বলেছেন যে আমরা এই শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পরীক্ষা পিছিয়েছি। তো পরীক্ষা পিছিয়েছেন, একদিনের পরীক্ষা পিছিয়েছেন, একদিন পরেই কিন্তু আরেকটি পরীক্ষা আছে একদিনের ব্যবধানে, এবং অবরোধটা কিন্তু কন্টিনিউ আছে, এবং বিরোধী দলের যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে তাতে যে একদিন পরেই এই হরতাল বা অবরোধ বন্ধ হয়ে যাবে এমন কোনো লক্ষণ কিন্তু, স্পষ্ট কোনো লক্ষণ আমাদের সামনে নেই। তাহলে কি এই পুরো পরীক্ষাটাই কি আপনি একটা সময় পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছেন? তা তো নিতে পারেননি। তাহলে একদিনের জন্য পিছিয়ে এটার দ্বারা ভেঙে দিয়ে একদিনের জন্য পিছালেন, তাহলে সমাধানটা তো এখানে আমরা দেখছি না। একদিনের জন্য পিছানোর মধ্য দিয়ে বাচ্চাদের যে নিরাপত্তার কথাটি প্রধানমন্ত্রী সামনে নিয়ে আসলেন, সেই নিরাপত্তা কি একদিনের জন্য? আমি তো মনে করি যদি আজকের, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যদি আজকে প্রধানমন্ত্রী এই একদিন পেছানোর সিদ্ধান্তের পরিবর্তে যদি প্রধানমন্ত্রী আজকে বলতে পারতেন যে বিরোধী দলের কাছে আমরা আহ্বান জানিয়েছি, তারা হরতাল অবরোধ প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেনি, অন্য যা যা বলেছেন তার সাথে যদি এই কথা বলেছেন যে সরকারের দায়িত্বশীল হিসেবে আমি আজকে ঘোষণা করছি যে আপনারা কবে সংলাপে বসবেন, আসেন আমরা অমুক দিন সংলাপে বসি, অবরোধটা প্রত্যাহার করেন, এই ঘোষণাটা যদি সাথে সাথে দিতে পারতেন, আমার মনে হয় যে পুরো এসএসসি পরীক্ষাটাই, এই 15 লাখ বাচ্চার পুরো জীবনটাই নিরাপদ হতো। কিন্তু আমরা এখন আশ্বস্ত হতে পারছি না যে আগামী একদিন পরের এসএসসি পরীক্ষাটা আদৌ ঠিক থাকবে কিনা, যেহেতু 1-2 দিন আগে বলা কথাটি ঠিক থাকে নাই। তারপরে আরেকটা বিষয় যেটা আপনি বিসিসি এর কথাটা, আপনি একটু আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে। দর্শক, আবার একটু বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো। বাংলাদেশ এখনো স্বাগত। আর একবার আমরা
এম আব্দুল্লাহ ভাইয়ের কাছে ছিলাম, আপনি বলছিলেন এফবিসিসি এর প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, শফিক ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমি সেখানে শুধু একটু অ্যাড করে আমি মূল প্রসঙ্গে আসব। এফবিসিসিআই কেন পারে না, কেন তারা যে কর্মসূচিটা দিয়েছে সেটা যে ইফেক্টিভ হবে না, যে বিষয়টি তিনি উত্থাপন করেছেন, আমি এটার সাথে পুরোপুরি একমত। এর কারণ হচ্ছে যে এফবিসিসিআই আমরা বরাবরই দেখছি যে এখানে সরকারের একটি সহযোগী একটা অর্গান হিসেবে কাজ করে আসছে। এফবিসিসিআই যিনি আজকের প্রেসিডেন্ট, তার আরেকটি পরিচয় আছে, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি কতটুকু যেতে পারবেন সেটা তার একটা সীমাবদ্ধতার বিষয় আছে। কিন্তু আমরা যখন এফবিসিসিআইয়েরই অন্যান্য কর্মকর্তাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমাদের সম্পর্ক আছে, পরিচয় আছে, যখন একান্তে আমাদের কথা হয়, তারা তখন যে প্রতিক্রিয়া তারা জানান সেটা আনুষ্ঠানিকভাবে তারা জানাতে পারেন না। এবং এটার যে তাদের সীমাবদ্ধতাটা, তারা বলেন যে যদি আমি সরকারের রোষানলে পড়ি তাহলে আমার ব্যবসা যতটা না হরতাল অবরোধে ক্ষতি হচ্ছে তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আমাদের আছে। যদি ব্যবসায়ীদের নানান ধরনের দুর্বলতা থাকে, আপনারা জানেন যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের ট্যাক্সের ফাইল নিয়ে নানান সমস্যা থাকে, এসব নানাবিধ কারণে যারা রপ্তানির সাথে এক্সপোর্টের সাথে যারা জড়িত তাদের নানান ধরনের বিভিন্ন পর্যায়ে প্রতি মাসে নানান ধরনের ছাড়পত্র সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ থেকে নিতে হয়। যদি সরকার ইচ্ছা করে, সরকারের হাত এত লম্বা যে কোনো একজন ব্যবসায়ীকে যদি টার্গেট করেন যে তাকে ধসিয়ে দেবেন, তাহলে সরকারের পক্ষে এটা খুব সহজেই এটা করা সম্ভব। এই কারণে সরকারের রোষানলে পড়তে কেউ চান না। যদি এফবিসিসিআই আজকে স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারতো, তারা যদি আজকে সত্যিকার অর্থে এই কথাটাই বলতে পারতো যে তারা একদিকে যেমন বলছে যে এই সহিংসতা হরতাল আমরা চাই না, তার সাথে এই কথাটা তারা বলতে পারছে না যে 5ই জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই, সরকারের উচিত একটি নতুন নির্বাচন সবার অংশগ্রহণের দেওয়ার ব্যবস্থা করা। এই কথাটি কিন্তু সেই বডি থেকে আসছে না। আপনি একতরফা কথা বলে তো কখনো সমাধানে পৌঁছতে পারবেন না। তারা তো ব্যবসায়ীদের পক্ষ, তারা যেটা বলছেন সেটা তো ঠিক যে সারা দেশের আসলে ব্যবসা, এবং আমাদের কাছে আজকে আমরা বরাবরই সব গণমাধ্যমেই করছে, আজকে আমার কাছে পরিবহন শ্রমিকদের একটি খবর আছে, লাগাতার অবরোধ হরতালে অধিকাংশ যানবাহন বন্ধ থাকে, মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকদের লক্ষাধিক পরিবার, কাজ না থাকায় বাস ছেড়ে এখন ভ্যান চালাতে বাধ্য হচ্ছেন, অনেকের ঋণের কিস্তি পরিশোধ করতে না পারে, অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন। আমাদের কেস স্টাডি আছে, এই জায়গাটাতে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমার বুঝে আসে না, আমি হয়তো এটা আমার জ্ঞান সীমাবদ্ধতার কারণে। একদিকে আমরা সরকারি দলের মন্ত্রীদের বলতে শুনছি, মন্ত্রী নাসিম সাহেব একাধিকবার বলেছেন কোথায় অবরোধ, কোথায় হরতাল, সবই তো স্বাভাবিক। একদিকে তারা বলছেন যে কোথাও, এবং প্রত্যেক দিনই ফিগার দিচ্ছেন, বিজিবি প্রধান ফিগার দিচ্ছেন যে 70,000 80,000 গাড়ি তারা দূরপাল্লার চালিয়েছেন। তো যদি তাই হয় তাহলে তারা যে বলছে তারা বেকার, তারা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তো এটা একটা আরেকটার সাথে। এবং প্রতিদিন প্রেস ক্লাবের সামনে আমরা যেটা দেখছি, প্রেস ক্লাবের সামনে প্রতিদিন আমরাই তুলে আনছি, তাই না? আপনারা যেটা তুলে আনছেন সেটার সাথে সরকারের দাবির সাথে তো মিলছে না। আবার সঠিক যে অবরোধের চিত্র, হরতালের চিত্রটা, সেই নিউজটিও আপনারা কিন্তু সঠিকভাবে দিতে পারছেন না নানান সীমাবদ্ধ নানান চাপের কারণে। তাহলে কি, যতক্ষণ পর্যন্ত না বাস্তব চিত্রটাকে আমরা যদি তুলে ধরতে না দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সমাধানের পর্যায়ে যাওয়া কঠিন। আপনি যদি একদিকে বলেন কোথাও বিরোধী দল অক্ষম, তারা আন্দোলনে অক্ষম, তারা অবরোধ করতে পারছে না, শুধু শুধু ডেকে রেখেছে জীবনযাত্রা স্বাভাবিক। আমরা দেখছি যে একজন আপনাদেরই কোনো রিপোর্টার লাইভে বলছেন যে একদম জীবনযাত্রা স্বাভাবিক, এখানে প্রতিদিনের বলা হচ্ছে না, বলা হচ্ছে রাজধানীতে অনেক জায়গায় যানজট দেখা যাচ্ছে, রাজধানীতে অনেক গাড়ি ঘোড়া চলে, কিন্তু ঠিক অনেক জায়গায় বাইরের চিত্র আলাদা, কিন্তু অনেক জায়গায় যানজট যেমন দেখা যাচ্ছে, সেটা সেই জায়গাগুলো কোথায়? আপনি কি যাত্রাবাড়ি এবং ফার্ম গেট ছাড়া রাজধানীর আর কোনো স্পট নাই? রাজধানী একটা প্রবলেম হয় কি, সেটা হচ্ছে যে আমরা পুরো চিত্রটা একটা খুব ভালো কোনো অথেন্টিক কোনো পিকচার পাই না। হ্যাঁ, এটা হয় কি, খুবই প্রত্যেকটা ইভেন্ট যারা আমরা রিপোর্টও যারা করি, তারা একজন কেউ হয়তো যে কিছু সেটা চোখে দেখেছে সেটাই তুলে আনছে, এটা আনি। এটার জন্য আসলে বাইরে যেরকম হয় যে প্রতি মাসে ওরা ফিগারগুলো দেয় যে কোথায় কি ইম্প্যাক্টটা হচ্ছে বা কি ধরনের এই একটা, যদি এই পলিটিক্যাল প্রোটেস্ট চলতে থাকে তাহলে কি ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এটা খুবই ইজি। গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু এই ফিগারগুলো নিতে পারে। বাংলাদেশের এখন বিজনেসগুলো খুব বেশি কিন্তু কনসেন্ট্রেটেড হচ্ছে। আমরা 10-15টা গার্মেন্টস ফ্যাক্টরি জানি যে যারা বাংলাদেশের 50% গার্মেন্টস এক্সপোর্ট করে, তো আমরা কিন্তু তাদের কাছ থেকে ফিগার পাই আসলে তোমরা কতটা ইম্প্যাক্ট হয়েছে তোমার, সেই ফিগারগুলো আমরা আসলে খুব ভালোভাবে, বা যেমন ধরেন সোহাগ আর হানিফ মিলে বাংলাদেশের 70% দূরপাল্লার বাস ওরা চালায়, তো ওদের কাছ থেকে কিন্তু আমরা ফিগারটা নিতে পারি। আমরা ইনস্টেড অফ গোয়িং টু
ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, তাদের কাছ থেকে ফিগারটা পাই তোমরা আসলে কতটা ইম্প্যাক্ট হচ্ছ। আমাদের তো আগের মতো বিজনেস নাই যে খুব ছোট ছোট আরেকটা প্রশ্ন সেক্টর, কি আমাদের আমরা ডাটা কখনো পাওয়া করেছি, মুশকিল। আরেকটা প্রশ্ন কি আমরা কখনো করেছি, এখন যে আমরা এই এক মাসে এত হাজার কোটি টাকা ক্ষতির হিসাবটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি, তাহলে স্বাভাবিক সময়ে গত এক বছর যে স্বাভাবিক ছিল কত হাজার কোটি টাকা তারা মুনাফা করেছেন, এই হিসাবটা কি কখনো তারা বলেছেন যে আমরা এই ক্ষতির পরিমাণ তখন তো যদি এই হয় তাহলে আর হয় কি স্বাভাবিক সময়ে রিসার্চ না সেটা- করে ফিগারগুলো দিয়ে সেটা দেয় যে কিন্তু 30 এই ফিগারগুলো কতটা নির্ভরযোগ্য সেই প্রশ্নটা কিন্তু এসে যায়। এসে যায়। আমি এখন আসছি আপনি যে প্রসঙ্গে যে প্রশ্নটি আমাকে করেছেন যে